কারণ শিক্ষানীতি পরিবর্তনের কথা আসছেই বা কেন? স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, বেশিরভাগ মানুষ মুসলিম, আমরা মুসলিম পরিবারের সন্তান। তো এখানে শিক্ষানীতি থাকবে মুসলমানদের অনুকূল, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে পরিবর্তন, সংস্কার এগুলোর কথা আসছেই বা কেন? তার মানে এখানে শুরু থেকে দার্শনিক একটা সমস্যা আছে, ফিলোসফিক্যাল সমস্যা। সেটা হচ্ছে যে আমরা এখানে, ওই যে ভাই একটা কথা বলেন একটু আগেই, যে আমরা পশ্চিমাদেরকে আমাদের রোল মডেল মনে করছি আর কি। তো এখানে মূল সমস্যাটা হচ্ছে যে আমরা পশ্চিমাদের দাসত্ব, এখানে একটা শুধু শিক্ষাক্ষেত্রে দাসত্ব না, আমরা এখানে পুরো তাদের দর্শনগুলোকে কপি করছি। এবং আমরা মৌলিক কয়েকটা পয়েন্টে এখন একমতে পৌঁছাতে পারি নাই পুরো জাতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বজ্ঞানী মানুষ করে পাঠিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হচ্ছেন জ্ঞানের মূল উৎস। আমি যদি কোরআন থেকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তিনি নিজে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজে আদম আলাইহিস সালামকে সব নাম শিক্ষা দিয়েছেন। মানে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হচ্ছেন জ্ঞানের মূল উৎস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক না করে কোথা থেকেই বা আমরা জ্ঞান পাব? তাহলে আমরা এখন জ্ঞান অর্জন করতে চাচ্ছি পশ্চিম থেকে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জ্ঞানের উৎস। এরপরে আমরা দেখছি যে সেই জ্ঞানের মানদণ্ডে আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে সম্মানিত করেছেন, সিজদা করতে বলেছেন। আমি এখানে সবগুলো কোটেশন বলতে সময় পাচ্ছি না, তো বলা উচিত হবে না, এখানে সবাই জানেন মাশাআল্লাহ। আর কথা হচ্ছে আল্লাহ পাক বলছেন এটাও যে তোমরা কিছু জানতে না, আমি তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছি। তোমরা কিছু জানতে না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের পরে আপনারা পড়বেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহ পাক মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতোই না। তাহলে জ্ঞানের মূল উৎস যিনি, তার সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, শিক্ষানীতিতে যদি তার সাথে আমাদের মূল কানেকশন না থাকে, কিভাবে আমরা জ্ঞানী হতে পারি? জ্ঞানের সাথে আরো সম্পর্ক আছে আদবের। আমরা দেখছি এখন পুরো শিক্ষা সিস্টেম থেকে আদব উঠে যাচ্ছে, ইভেন ইনক্লুডিং অনেক মাদ্রাসা থেকেও। কোনো কোনো ক্ষেত্রে আমরা বেয়াদবি লক্ষ্য করছি অনেক ক্ষেত্রে। জ্ঞানের সাথে সম্পর্ক তাজকিয়ার, আত্মশুদ্ধির, যেখানে একজন মানুষ সার্টিফিকেট অর্জন করছে কিন্তু অন্যের উপর জুলুম করছে, সে কিভাবে জ্ঞানী হতে পারে? সেখানে আত্মশুদ্ধির প্রশ্ন উঠবে। আরো ব্যাপার আছে এখানে, যখন আমরা একটা বিষয়ে একমত হয়ে যাই যে হ্যাঁ, আমরা যারা মুসলিম, আমরা আল্লাহকে বিশ্বাস করি, তার রাসূলকে বিশ্বাস করি, আসমানি কিতাবে বিশ্বাস করি, আমাদের জন্য এখন সমস্যাটা সলভ করা অনেক সহজ। আমাদের জন্য এখন প্রবলেমটা যেহেতু আমরা ফাইন্ড আউট করতে পেরেছি, সমস্যার সলিউশনটা কি? একটাই কাজটা হচ্ছে আমাদেরকে সেই স্বর্ণযুগের আদলে, মুসলিমদের স্বর্ণযুগের আদলে এমন একটা শিক্ষানীতি প্রণয়ন করা, যেখানে আমার ছেলে মাশাআল্লাহ একজন ইমাম হবে, পাশাপাশি সে একজন জেনারেল শিক্ষিত ভালো মানুষ হিসেবে পরিণত হতে পারে। যেমন আপনারা যদি একটা প্রশ্ন থ্রো করেন যে কোনো মসজিদ ইমামকে আপনারা যদি দেখেন, 80% ইমামকে আপনি ইংরেজিতে একটা ইসলামিক স্পিচ দিতে শুনবেন না হয়তো বা। কেন পারবেন না তিনি? আবার একই সাথে কোনো পলিটিশিয়ানকে আপনি দেখছেন না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যদি চান তাহলে হতে পারে, কেউ নামাজের ইমামতি করতে পারছেন না। তাহলে সমস্যাটা কিন্তু আমি নিজেই সমস্যার একটা রোল মডেল। ধরেন আমি একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমি 15-20 বছর পড়াশোনা করেছি। এখন 15-20 বছর পড়াশোনা করার পরে আমি কোরআনটুকু তেলাওয়াত করতে পারছি না, আমি 10টা হাদিস বলতে পারছি না, 10টা সূরা অনুবাদ করতে পারছি না। তাহলে প্রবলেমটা তো আমরা নিজেরাই। প্রবলেমের যে শেকড় বা প্রবলেমের যে একটা দৃষ্টান্ত, এটা আমরা নিজেদের দিকে তাকালেই বুঝতে পারবো। একই সাথে আমরা যদি দেখি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ, তাদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করি যে ইকোনমিক্সের এই বিষয়গুলো বোঝেন কিনা, জিওপলিটিক্সের এই বিষয়গুলো বোঝেন কিনা, দেখা যাবে মেজরিটি সংখ্যকই এই বিষয়গুলো বুঝতে পারছে না। তাহলে প্রবলেম কিন্তু স্পষ্ট। প্রবলেমটা কি তাহলে? প্রবলেমটা হচ্ছে শিক্ষার মেরুকরণ। আমাদের এখানে চলছে একটা দ্বিমুখী শিক্ষার একটা মেরুকরণ চলছে। শিক্ষা ব্যবস্থা একমুখী না, এটা মেরুকরণ। যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে তারা জেনারেল শিক্ষার অনেকটাই শিখছে না, অনেকটাই অল্প কিছু শিখছি, কিন্তু এটা এই ওয়ার্ল্ডকে ডিল করার জন্য মোটেও যথেষ্ট না। আবার যারা আমরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হচ্ছি, জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছি, তাদেরকে দেখা যাচ্ছে পেটে বোম মারলেও একটা হাদিস বের করতে পারছেন না। পেটের মধ্যে একটা যদি বোমও ফেলেন, একটা হাদিস এবারও সহ সে বলতে পারছে না। আমরা নিজেরাই কিন্তু এখানে এক্সাম্পল, অনেকেই এটা ভুক্তভোগী আমরা। এখন আমাকে বলেন যে সেই ব্যক্তি যদি আলেম হতে চায়, তার কোনো রাস্তা খোলা নাই কিন্তু তার সামনে, সে কিন্তু আবার 15 বছর পিছনে গিয়ে মাদ্রাসায় ভর্তি হতে পারবে না। তাহলে সলিউশনটা এখানেই ছিল যে আমরা যদি এই দ্বিমুখী শিক্ষা ব্যবস্থাটাকে একমুখী করতে পারি, বা এখানে যে ত্রুটিগুলো আছে উভয়মুখী ত্রুটি, এটাকে যদি সংস্কার করতে পারি, প্রবলেম সলভ হয়ে যায়। এই প্রবলেম সলভটা সবচেয়ে শ্রেষ্ঠ একটা মাধ্যম হচ্ছে রাষ্ট্র। যদি রাষ্ট্র চায় এবং রাষ্ট্রের যদি একটা এর প্রতি সুদৃষ্টি থাকে, এই কাজটা আমার মনে হয় যে 80% ডান, সহজ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে 15 বছরের কথা বলছেন, 15 কেন, আপনি আরো 15 বছর পিছনে যান, কেউই করেন এই কাজটা। শুধু এই বিগত সরকারকে দোষ দিয়েও কোনো লাভ হবে না। তার আগে যারা ছিল তারাও এই কাজটা করে নাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে তার আগে যারা ছিল তারাও কিন্তু এই কাজটা করে নাই। বিগত 50-60 বছর থেকে একই সিলসিলা চলে আসছে, দ্বিমুখী শিক্ষা ব্যবস্থাকে একমুখী করা হচ্ছে না।
বা তাদের ত্রুটিগুলোকে ফাইন্ড আউট করে সেখানে কাজ করা হচ্ছে না। কি সমস্যা যদি একটা মাদ্রাসার ছেলে ইংরেজি শেখে, কি সমস্যা? সে যদি সায়েন্স শেখে, সমস্যাটা কোথায়? সে যদি ইকোনমিক্স শেখে, তাহলে সমস্যাটা কোথায়? আমি কয়দিন পরে ইনশাআল্লাহ দাওরা হাদিস পরীক্ষা দিব। আমি বিশ্বাস করেন এখনো দাওরা হাদিস পরীক্ষা দিতে পারিনি। আমি দাওরা হাদিস পরীক্ষা দিতে যাচ্ছি, কিন্তু এর পরে আমি কোন ফ্যাকাল্টিতে যাব? কয়টা দাওরা হাদিস প্রতিষ্ঠানে পাশ করার পরে আমাদের ভাইরা কতজন ইসলামিক ইকোনমিক্সে পড়াশোনা করছেন, ইসলামিক ফাইন্যান্স নিয়ে কয়জন পড়াশোনা করছেন, কয়জন ইসলামিক জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করছেন? তাহলে আমরা কিভাবে মানে বহির্বিশ্বে গিয়ে ইসলামের দাওয়াতটা দিব কিভাবে? তাহলে প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু ত্রুটি আছে। আবার আমাদের এই যে জেনারেল শিক্ষিত ভাইরা, তারা যারা এই যে মাস্টার্স পর্যন্ত পড়ছেন, বিশ্বাস করেন এরপরে তারা গিয়ে ইসলামিক মক্তবের পড়াশোনাটুকু করতে পারছেন না। আমাদের ঘরে এক্সাম্পল আছে, কোরআন তেলাওয়াত করতে পারছেন না, সূরা তেলাওয়াত করতে পারছেন না, কেরাত শুদ্ধ না, ওযুর মাসালা বলতে পারছেন না। তাহলে আমাদের এখানে প্রিয় উপস্থিতি যারা আছেন, আমার চেয়ে আপনারা অনেক বিজ্ঞ, আমি শুধু পয়েন্টটা টাচ করছি যে এখানে এই দ্বিমুখী শিক্ষার যে মেরুকরণটা, এটা রাষ্ট্রে যেই আসুক, গভর্নমেন্ট এখন XYZ হুএভার হি ইজ, এটা আমার কাছে প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে যেই আসুন, যারাই থাকুন, এখানে দ্বিমুখী শিক্ষাটাকে একমুখী করার চেষ্টা করুন, অথবা দ্বিমুখী শিক্ষার মধ্যে যে প্রবলেমগুলো আছে এটাকে ফাইন্ড আউট করে নিজ নিজ ঘরানার মধ্যেই সংস্কার নিয়ে আসুন। এটা কিন্তু খুব সহজ এবং মানে আমার কাছে মনে হয় গঠনমূলক সমাধান হবে বটে ইনশাআল্লাহ। আর এটা করাটার জন্য আমি কয়েকটা জাস্ট আমার পক্ষ থেকে কয়েকটা নোট লিখে আনছি। আমি বলছি যে দুটো পদ্ধতি এখানে খুব মানে ফলপ্রসূ হতে পারে। যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যে কারিকুলামটা আছে, এই কারিকুলামটার মধ্যে যে জেনারেল শিক্ষার প্রয়োজন, এই প্রয়োজনীয়তা পূর্ণ এই সাবজেক্টগুলোকে অ্যাড করে দেওয়া যায়, এটা একটা কিন্তু সহজ সমাধান হতে পারে। অথবা আমাদের এই যে জেনারেল শিক্ষিত ভাইদের যে কারিকুলামটা, এই কারিকুলামের মধ্যে একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত গ্র্যাজুয়ালি ইসলামিক শিক্ষাটাকে কিন্তু অ্যাড করা যায়। কিন্তু এখানে আরো প্রশ্ন আসবে। আমরা এই তাত্ত্বিক কথাবার্তা বলছি, হয়তো এখানে আসছি বসছি, এই কথাগুলো উপর মহল পর্যন্ত যাবে, তারপর দেখা যায় আবার ঠান্ডা হয়ে যায়। ফেসবুকের যুগ, স্ক্রল করতে থাকে, 5 মিনিটের মধ্যে সব মাথা থেকে গায়েব হয়ে যায় মানুষের। কথা হচ্ছে এই কথাগুলোর ইমপ্লিমেন্টটা কোথায়? এরকম আমাকে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে দেখান যেখানে প্লে গ্রুপ থেকে নিয়ে একেবারে মাস্টার্স পর্যন্ত জেনারেল এবং ইসলামিক এই দুটো এডুকেশনটাকে কম্বাইন করে একটা সিলেবাস দেওয়া হয়েছে। বাংলাদেশে আমাদের ভাইরা এখানে আছে, প্রকাশনা সংস্থার অনেক ভাই আছেন। আমি যদি বলি যে ঢাকায় আমি একটা জায়গায় কিনেছি, এত বিঘা, এখানে কনস্ট্রাকশন দাঁড় করিয়েছি, এখন আপনারা কি আমাকে প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত একটা গঠনমূলক সিলেবাস দিতে পারবেন? প্রত্যেকটা ক্লাসে আমি কোন কোন বই কোন কোন বাচ্চাকে পড়াবো? না, আমার কাছে কিন্তু নাই। কোন কোন ক্লাসে আমি কোন কোন বই কোন কোন বাচ্চাকে মানে কোন সেমিস্টারে কি পড়াবো, কোনো গঠনমূলক সিলেবাস কিন্তু নাই। মালয়েশিয়াতে আছে, সৌদি আরবে আছে, ইউনাইটেড কিংডমে আছে, ইভেন অস্ট্রেলিয়াতে আছে। এখন দেখা যাচ্ছে আমেরিকার মতো কান্ট্রি এগুলো লঞ্চ করছে, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত আমরা এমন কোনো সিলেবাস লঞ্চ করতে পারলাম না যে আমার বাচ্চাকে আমি প্লে থেকে মাস্টার্স পর্যন্ত পড়াবো। প্রত্যেকটা ক্লাসে সে ইসলামিক বইগুলো পড়বে জেনারেলের সাথে সাথে। কোনো কারিকুলাম, কোনো সিলেবাস, তাত্ত্বিক কথাবার্তা আমরা বন্ধ করি। আসেন মূল জায়গাটাতে আসি। আমাদের কাজ আমি শেষ করে দিয়েছি 2 মিনিটে। জাস্ট মূল কথাটা হচ্ছে, যদি মাদ্রাসা শিক্ষার মধ্যে আমরা জেনারেল সাবজেক্টগুলোকে, উপকারী সাবজেক্টগুলোকে অ্যাড করতে পারি, সমস্যা অনেকটা সলভ হয়ে যায়। আরেকটা হচ্ছে, যদি আমরা এই ইসলামিক কারিকুলামের মধ্যে উপকারী জেনারেল শিক্ষাগুলোকে অ্যাড করতে পারি, সমস্যা আরেকটা হাত ঠিক হয়ে যায়। যদি এই দুটো আমরা রাষ্ট্রীয়ভাবে করতে না পারি, তাহলে অন্তত পক্ষে আমাদের মধ্যে যারা শিক্ষা নিয়ে চিন্তা করি, আমাদের প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত, তাদের উচিত হবে অ্যাটলিস্ট বেসরকারিভাবে এমন কিছু প্রতিষ্ঠান প্রণয়ন করা বা প্রতিষ্ঠা করা, যেখানে ফ্রম দ্য ভেরি বিগিনিং তো মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেরা যেন জেনারেল এবং ইসলামিক শিক্ষাটাকে একসাথে পায়। যদি এটা করতে পারি আমরা, আজকে রেজাল্ট না পেলেও ইনশাআল্লাহ আমরা আগামী 20 বছর পরে ইনশাআল্লাহ এমন একটা প্রজন্ম পাবো, যে প্রজন্ম ছেলেরা ইনশাআল্লাহ পাইলটও হবে, প্লাস হাফেজও হবে, তাফসিরও করবে ইনশাআল্লাহ। এইগুলো তাত্ত্বিক কথা না, আমি যেটা বললাম এই যে স্বপ্নটার কথা, এটা তাত্ত্বিক কথা না, এটা ইসলামের স্বর্ণযুগে হয়ে আসছে। এমন কোন ইমাম ছিলেন না যিনি একাধারে হাফেজ, দার্শনিক, আপনার আলেম, তাফসির কারক, মুহাদ্দিস এমন ছিলেন না। প্রত্যেকটা জ্ঞানতাত্ত্বিক শাস্ত্রে দক্ষ ছিলেন। এই যুগটা কিন্তু আমরা পার করে আসছি। লাস্ট 200 বছর 300 বছর আমরা যা দেখছি, এটা আমাদের চোখের সামনে মনে হচ্ছে এটাই বাস্তব। আসলে আপনারা যদি সালাফদের যুগগুলো দেখেন, উমাইয়াদের খেলাফত দেখেন, আব্বাসীয় খেলাফত দেখেন, বাগদাদের সেই শাসনগুলো দেখেন, দেখবেন যে এই জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার আমরাই করে দিয়েছি। তাই আমি যে কথাগুলো বলছিলাম যে এগুলো জাস্ট তাত্ত্বিক কথাবার্তার মধ্যে রাখলে হবে না, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে। আল্লাহ পাক যেন ওই কাজটা আমাদের করে দেখানোর তৌফিক দান করে। আমরা এটা দোয়া করছি আজকে এখান থেকে, যে আল্লাহ পাক আমাদেরকে যেন করে দেখানোর তৌফিক দান করেন, যে এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা সিস্টেম আমরা চালু করতে পারি যেখানে আমার ছেলে দ্বিমুখী শিক্ষার মেরুকরণ থেকে বেরিয়ে ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে হাতে নিয়ে এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার সন্তানদেরকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম। এডুকেশন বা পেডাগজি আসলে আমার নিজের এরিয়া অফ এক্সপার্টিস না। আমার পড়াশোনা ইসলামিক ওয়ার্ল্ড ভিউ এবং পাশ্চাত্যের যে দর্শন, আধুনিক পাশ্চাত্যের দর্শন, এগুলোর কম্পারেটিভ অ্যাপ্রোচ নিয়ে।
সো প্র্যাকটিক্যাল সলিউশন বা এরকম প্রস্তাবনা এটা মনে হয় আমার জন্য আসলে উচিত হবে না। আমি একটু জেনারেল অবজারভেশন বলার চেষ্টা করব, যেটা আমার কাছে মনে হয় যে কোনো মিনিংফুল রিফর্ম যদি আমরা চাই সেটার জন্য হয়তো এগুলো পার্টিনেন্ট হতে পারে বা রেলেভেন্ট হতে পারে। কিছু কথা হয়তো বা একটু রেপিটেশন হবে, বাট কিছু রেপিটেশন মনে হয় দরকার আছে। ফাজাক কিনেন না ফাতে যিকরা। দুটো পয়েন্টকে ধরে আমি বলি, এখানে আমাদের অনুষ্ঠানের শিরোনামে দুটো পয়েন্ট আছে, একটা হলো পতিত ফ্যাসিজম আর একটা হলো ইসলাম বান্ধব। এই দুটো পয়েন্টকে ধরে যদি বলি, ফ্যাসিজমের কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স থাকে। একটা হলো কাল্ট অফ পার্সোনালিটি, তারপর একটা হলো উগ্র জাতীয়তাবাদ, ইতিহাসের ভুল বয়ান, ডিহিউম্যানাইজেশন, এবং এই প্রত্যেকটা জিনিস এখনো চলমান আছে। আমরা কাল্ট অফ পার্সোনালিটি দেখছি, মুজিববাদী যে বয়ান, মুজিবকে নিয়ে যে ফেটিস, মুজিব ছাড়া আর কেউ নাই, 7ই মার্চ ছাড়া আর কিছু নাই, এই জিনিসটা এখনো চলমান আছে। উগ্র জাতীয়তাবাদী যে বয়ান আছে, যেটা বেঙ্গল রেনেসা থেকে আসছে, বাংলা নবজাগরণ থেকে আসছে, তারপর সিরাজুল আলম খানদের হাত ধরে আসছে, এটা পুরোপুরি এখনো আছে এবং এখানে মুসলিমরা এক্সক্লুডেড। আমরা রাজা রামমোহন রায়দের কথা পড়তেছি, কিন্তু তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, সাইয়েদ আহমেদ শহীদ, এই আলোচনাগুলো আমরা দেখতেছি না। ফকির নজরুল শাহ, ওনাদের আলোচনাগুলো আমরা দেখতেছি না। সো হিন্দু বাঙালিদের বা কলকাতার সমাজ সংস্কারের আন্দোলন আছে, কিন্তু মুসলিমদের সংস্কারের আন্দোলনগুলোর কথা সেখানে নাই। সো এক্সক্লুশন আছে। ইতিহাসের ভুল বয়ান আছে, যেখানে ইসলাম এবং মুসলিমদের মুছে ফেলা হইতেছে। পাশাপাশি ডিহিউম্যানাইজেশন আছে, সেটা হলো যে মুসলিমদের প্র্যাকটিসকে, মুসলিমদের ইতিহাসকে, মুসলিমদের বিশ্বাসকে ইসলামোফোবিক লেন্সে দেখার যে ব্যাপারটা, সেটা আছে। এবং এই প্রত্যেকটা জিনিস এখনো বিদ্যমান, এবং এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হলো যে রাষ্ট্রের সাথে শেখ মুজিবকে মিলাই ফেলার যে ব্যাপারটা আছে, সেটা এখনো আছে। আপনারা দেখেন সচিবালয়ে, মন্ত্রণালয়ে এখনো মুজিবের ছবি আছে, সেটা সরানো যাচ্ছে না। সো এই ব্যাপারগুলো আছে। সো এটা আমার কাছে মনে হয় যে কোনো ধরনের সংস্কারের জন্য এই ব্যাপারটাকে বোঝা দরকার আছে। পাশাপাশি ইসলাম বান্ধব কেন, সেই জায়গাতে কিছু কথা, সেটা হলো আত্মপরিচয়ের একটা সংকট আমার মনে হয় আমাদের দেশের মধ্যে রয়ে গেছে। এটা কোনো সলিউশন হয় না। ধরেন একটা জাতি গোষ্ঠী বা একটা জনগোষ্ঠী একটা শক্তিশালী সমাজ নির্মাণ করবে, সভ্যতা নির্মাণ করবে, এই জন্য তার মধ্যে একটা কোর জায়গায় একমত হইতে হয়। এটা ইবনু খালদুন আসাবিয়া বলছেন, হেগেল বলছেন ফোলস ভাইস, এমিল দুরখেম বলছেন ন্যাশনাল কালেকটিভ কনসিয়াসনেস। আলটিমেটলি কথাটা একই, আপনার একটা জায়গায় একমত হইতে হবে, একটা পরিচয়কে আঁকড়ে ধরতে হবে, একটা বিশ্বাসকে আঁকড়ে ধরতে হবে, যেটার ভিত্তিতে আপনি পৃথিবীতে হাজির হবেন। সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের এখানে এটা হয় নাই। বাঙালি জাতীয়তাবাদকে ধরে রাখা হচ্ছে, যেটা বেসিক্যালি কলকাতা থেকে আসা একটা জিনিস, এবং এটাতে ইসলাম এবং মুসলিমদের জায়গাতে হবে হয় নাই, এবং এটা কোনো সলিউশন আসলে হয় নাই। অনেকে এখানে বলেন যে বাঙালি বনাম বাংলাদেশে একটা বিতর্ক আছে, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশি যে পরিচয়, এটা আপনি 71 থেকে শুরু করেন, এটা আসলে ওই জিনিসটা আপনাকে দিতে পারবে না। বিশেষ করে হোয়াট ইজ বাংলাদেশ, হোয়াট ইজ দ্য আইডিয়া অফ বাংলাদেশ, হোয়াট ডাজ ইট মিন টু বি বাংলাদেশি, এই প্রশ্নগুলো আসলে ক্লারিফাই করা হয় নাই। সো যে জিনিসটা ক্লারিফাই করা হয় নাই, ওই জিনিসটা আঁকড়ে ধরে আপনি কিভাবে এটা করবেন। এবং এটা জরুরি এই জন্য যে আপনার ফ্যাসিজমের পরে সবসময় বলা হয় যে কালচারাল রিকনস্ট্রাকশনের একটা প্রয়োজন হয়। এটা ভাইরা অলরেডি বলছেন যে আওয়ামী লীগ তো রাজনীতির ময়দানে ছিল না 75-এর পর অনেকদিন, কিন্তু আওয়ামী লীগ কিভাবে এই আওয়ামী জাহিলিয়া 2.0 নিয়ে এত ফেরত আসলো, এত শক্তিশালী ভাবে ফেরত আসলো? কারণ তার বয়ানটা ছিল, তার ন্যারেটিভটা রয়ে গেছিল, ওই কালচারাল হেজেমনিটা রয়ে গেছিল। তো এটার মোকাবেলা যদি আপনি না করেন, এটা অন্য কোনো নামে হোক, অন্য কোনো চেহারায় হোক, এটা ফেরত আসতে হবে। সো এই কালচারাল রিকনস্ট্রাকশনটা করতে হলে আপনার ওই আত্মপরিচয়ের সংকটটা সমাধান করতে হবে, একটা কালেকটিভ কনসিয়াসনেসের জায়গা ঠিক করতে হবে। এবং এই জায়গাটি আমরা বলতেছি যে এটা হইতে হবে ইসলামের জায়গা থেকে, এটা বাইরে আর কিছু দিয়ে হবে না। এবং পাশাপাশি ভারতের ব্যাপারটা আছে, অখণ্ড ভারতের ব্যাপার আছে, নেহরু ডক্ট্রিনের ব্যাপার আছে, ইন্ডিয়ান এক্সপ্যানশনিস্ট চিন্তার ব্যাপার আছে। এগুলোর মোকাবেলা আপনি কি দিয়ে করবেন? আপনি ওয়েস্টার্ন লিবারাল সেকুলারিজম দিয়ে এটা কিভাবে মোকাবেলা করবেন এই জায়গায়, যেখানে আমেরিকান ইন্ডিয়া অ্যালাই জিওপলিটিক্যালি? এটা আপনার মুসলিম আইডেন্টিটি ছাড়া কোনো কিছু দিয়ে আপনি এটা পারবেন না, ইটস নট পসিবল। সো এই জিনিসটা আসলে চিন্তার ব্যাপার আছে। পাশাপাশি পাশ্চাত্যের অন্তর্ভুক্তিকরণের কথা ভাইরা বলছেন। আমাদের এখানে বেসিক্যালি এলজিবিটি ভোক আইডিওলজি, যেগুলো অলরেডি ওয়েস্টে চ্যালেঞ্জ, সেগুলো একদম কপি পেস্ট করে দিয়ে দেওয়া হচ্ছে এনজিওদের প্রেসক্রিপশনে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার, ব্র্যাক, এদের মতো লোকজন বইয়ের চ্যাপ্টার লিখতেছে। এগুলো বাস্তবতা। এগুলো চেঞ্জ হবে কিনা এটা আসলে আমরা এখনো নিশ্চিত হতে পারতেছি না। আমরা এই জিনিসটা বোঝার দরকার আছে। পাশাপাশি ওয়েস্টের ব্যাপারে ক্রিটিক্যাল অ্যাপ্রোচ নেওয়া, যে ওয়েস্টের সবকিছুই আমরা বিনা প্রশ্নে গ্রহণ করবো কিনা। ভাই যেটা বলতেছিলাম যে এখানে একটা আদর্শের ব্যাপার আছে, ফিলোসফিক্যাল জায়গার ব্যাপার আছে, এই ব্যাপারে বিভিন্ন আলোচনা আছে। ফর এক্সাম্পল ইসমাইল ফারুকি ইসলামাইজেশন অফ নলেজের আলোচনা করছেন, স্যার নাকিব আল আত্তাস ডি ওয়েস্টার্নাইজেশন অফ নলেজের কথা বলছেন। এই ব্যাপারগুলো আমার মনে হয় চিন্তা করার এবং বোঝাপড়ার কিছু প্রয়োজন আছে। ফাইনালি এথিক্যাল এবং মরাল ক্রাইসিস একটা আমাদের সমাজের মধ্যে আছে, যেটা আমাদের এই সেকুলার এডুকেশন আসলে সলভ করতে পারতেছে না। আমাদের সমাজে মানে এটা যদি একটা গ্রাফ চিন্তা করেন, এটা ডাউনওয়ার্ড স্লোপিং, এটা কন্টিনিউলি ডাউনওয়ার্ড স্লোপিং আমাদের এথিক্যাল এবং মরাল জায়গাটা। তো এই জায়গাটা আপনি কি দিয়ে ফিল আপ করবেন? এটাকে আপনি বাঙালি জাতীয়তাবাদ বা এই ধরনের কোনো কিছু দিয়ে ফিল আপ করতে পারবেন? তো এখানেও মনে হয় ইসলামের জায়গাটাই আসলে আমাদের ঘুরে ফিরে আসতে হচ্ছে এবং সেটা ইন্টিগ্রেট করতে হচ্ছে।
ফাইনালি আমি যেটা বলবো সেটা হলো যে প্রপার পেডাগজিক্যাল কোনো অ্যাপ্রোচ আমার কাছে মনে হচ্ছে যে নেওয়া হচ্ছে না। যে আমাদের যে শিক্ষা কমিশন করা হচ্ছে সেখানে আমরা দেখতেছি কিছু সেকুলার ইন্টেলেকচুয়ালস আছেন, কিন্তু তারা আসলে পেডাগজির লোক তো না। তো এই জিনিসটা আসলে কেন হচ্ছে এটা ক্লিয়ার না, এবং তাদের চিন্তা ভাবনার জায়গাতেও যখন বলা হচ্ছে যে এরা তো আসলে ওই চিন্তাগুলোই ধারণ করেন যেগুলো আগে প্রতিবাদ করা হচ্ছে, তখন বলা হচ্ছে যে আমাদের কথা বলতে দেওয়ার সুযোগ নাই। বলা হচ্ছে যে টিআইবি থেকে ফর এক্সাম্পল বলা হয়েছে যে মৌলবাদীরা সরকারের সাথে আঘাত করছে বা সরকার মৌলবাদীর সাথে আঘাত করছে, যখন শিক্ষা কমিশনের কিছু বিতর্কিত মানুষকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সো এখানে সিস্টেম্যাটিক ইসলামোফোবিয়ার একটা ব্যাপার আছে, যে মুসলিমরা যখনই সমাজে তার বিশ্বাসের জায়গা থেকে কথা বলতেছে তখন বলা হচ্ছে যে এটা আসলে মানে মৌলবাদ, উগ্রবাদ এটসেট্রা এটসেট্রা। সো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় চিন্তা করার দরকার আছে যদি আমরা আসলে কোনো মিনিংফুল সংস্কারের কথা চিন্তা করি। থ্যাংক ইউ।